আসলে এটা তো সম্ভব না করা জিনের সাহায্য ছাড়া, শয়তানের সাহায্য ছাড়া। তা আপনারা আসলে কার সাহায্য নিয়ে করেন? ব্ল্যাক ম্যাজিক আর হচ্ছে আপনাদের যে ম্যাজিক, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আসলে? ডিফারেন্স হলো ব্ল্যাক ম্যাজিক ইজ বেসিক্যালি মিসইউজ অফ ম্যাজিক, মানে ম্যাজিকের মিসইউজ করা হয়। ওইটার জন্য কি কোনো স্পিরিচুয়াল কোনো কিছু? কিছুই না, এটা জাস্ট মানুষকে মিথ্যা কথা বলা, আর কিছু না। আমরা তো জানি যে হ্যাঁ, কোরআন শরীফ হচ্ছে উল্টা করে লিখে বা বিভিন্ন সুরা জিন বা আমি এটা কিছু শুনছি যে এগুলো ইউজ করে দেন হচ্ছে কালো জাদু করে একটা মানুষের ক্ষতি করা হয়। অ্যান্ড ম্যাজিক ইজ রিয়েলি অ্যাক্টিং। আচ্ছা আচ্ছা, আমি অ্যাক্টিং করে আপনাকে দেখাচ্ছি যে আমি অবিশ্বাস্য জিনিসপত্র করতে পারি। দ্যাট ইজ বেসিক্যালি ইট। না, ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো হচ্ছে আপনার কাল্ট, সিক্রেট সোসাইটিস হচ্ছে আর অনেক কিছু আছে যেগুলো শুনতে পারি। ইভেন এগুলো সম্বন্ধে এখন বেশি শোনা যায় থ্রু সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার্স প্ল্যাটফর্ম। তো এগুলোর সাথে কি আপনাদের কোনো কানেক্টিভিটি আছে কি? না, মানে একটা 5 বছরের বাচ্চা যে কত ছোট, কত ছোট, এটা আমার আইডিয়া ছিল। আমার কাছে 5 বছর আমার এরকম সাইজটা মনে হচ্ছিল। সো এটা একটা ফানি, ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স ওভারঅল। ভাগ্য ভালো গণধোলাই খাই। What's the story behind Bengali? Hello everyone, welcome to the Regular Guy podcast. আজকের পডকাস্টটা খুবই ইন্টারেস্টিং ছিল, কারণ আজকে আমাদের শোতে উপস্থিত ছিলেন ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাজিশিয়ান ইন বাংলাদেশ, মিস্টার ম্যাজিক ম্যান গালিব। আমরা ম্যাজিকের বিভিন্ন অজানা বিষয় এবং অনেক মিস্ট্রিয়াস সাইড নিয়ে কথা বলছি এবং পুরো শোটা খুবই ইন্টারেস্টিং ছিল। গালিব ভাই অনেকগুলো ইন্টারেস্টিং ম্যাজিক্যাল ইফেক্ট অ্যান্ড অ্যাক্ট আমাদের করে দেখিয়েছেন, অ্যান্ড হোপ ইউ গাইজ উইল এনজয় ইট আ লট। কী সব ম্যাজিক ট্যাজিক করেন গালিব ভাই, এগুলো তো হারাম জিনিসপত্র ভাই। আমার প্রফেশনাল লাইফে প্রত্যেকটা শোয়ের পরে আমার এই কথার উত্তর দেওয়া লাগে মানুষকে। কেন? আই নেভার আন্ডারস্টুড দ্যাট, বাট এটা আই গেস হিস্টোরিক্যালি যেরকম আইডিয়া থাকে না মানুষের ব্যাপারে, কিছু জিনিস নিয়ে যেগুলো মানুষ শুনতে বড় হয়, শিখে। মানুষ কিন্তু ম্যাজিক দেখে, মানে ম্যাজিক শুনলে দৌড় দিয়ে আসবে। ধরেন আপনার কোনো মেলায় ম্যাজিক পারফরমেন্স হোক, হ্যাঁ, বা ধরেন কোনো ইভেন্টে ম্যাজিক যখন পারফরমেন্স হয়, যদি কেউ অ্যানাউন্স করে যে ও একটা ম্যাজিশিয়ান, মানুষ কিন্তু অনেক এক্সাইটেড ভাবে ওইটার দিকে যাবে। হ্যাঁ, রাইট, এটাই স্বাভাবিক। বাট দেখেও অনেক এনজয় করবে। হ্যাঁ, বা দেখা শেষ হওয়ার পরে কেন জানি জিনিসটা একটা হারাম একটা পারসেপশন নিয়ে ওখান থেকে বের হয়। বাট পারফরমেন্স ওয়াইজ, আমরা পারফরমেন্স আর্টস হিসাবে যে ম্যাজিক পারফর্ম করি, আপনাদের স্টুডিওতে আমি আমার কিছু ওয়ার্কস দেখাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আই অ্যাসিওর ইউ few of the best acts on planet Earth, close up wise. গ্রেট, হ্যাঁ। আমি যদি আপনাকে বলি, অ্যান্ড আপনি দেখে আপনি নিজে জাজ করবেন যে এটা কি আসলে, এটার ভিতরে আমরা নেগেটিভ কিছু কি শুধু বের করার দরকার আছে। বিকজ আই ফিল এটা খুবই পজিটিভ একটা আর্ট ফর্ম। এটার কারণে আপনার ইট ইমপ্রুভস ইয়োর ডেক্সটারিটি। এটা অনেক পারপাস ড্রিভেন একটা আর্ট ফর্ম। মানে আপনি যদি একটা পারপাস ড্রিভেন পার্সন না হন, খুবই কঠিন এই জিনিসটা ধরে রাখা, বিকজ অনেক লম্বা সময় লাগে কিছু অ্যাক্টস করতে। না, এটার পিছে অনেকগুলো রিজন আছে যে আপনি মানুষ যে হারাম মনে করে বা হচ্ছে ধর্মের বিরুদ্ধে কিছু মনে করে, যে যেমন অনেক কিছুই দেখা গেছে, অনেক আর্ট বা অনেকগুলো আপনারা যেসব ইফেক্ট দেখান বা অনেকগুলো হচ্ছে যেগুলো অনেকেই ভাবে যে কেমনে সম্ভব, একটা নর্মাল মানুষের পক্ষে সম্ভব না। আপনি হাত কেটে ফেলতেছে, একটা মানুষকে আলাদা করে ফেলতেছে, ইনভিজিবল হয়ে যাচ্ছে, অনেক কিছুই করছে যেটা হচ্ছে অনেকের কাছে খুবই ইম্পসিবল। তো এগুলো হচ্ছে কোনো একটা স্পিরিচুয়াল কোনো শক্তির সাহায্য ছাড়া কিভাবে সম্ভব হয়, এটা নিয়ে আসলে মানুষের একটা মানে চিন্তা ভাবনা যে আসলে এটা তো সম্ভব না করা জিনের সাহায্য ছাড়া, শয়তানের সাহায্য ছাড়া। তা আপনারা আসলে কার সাহায্য নিয়ে করেন? কার সাহায্য? নিজের সাহায্য নিয়ে করি, সত্যি কথা বলতে। বাট আই গেস এটা হলো আগের কালে, মানে এত অ্যাকসেপ্টেড ছিল এইসব জিনিসপত্র নিয়ে বলা যে ও কোনো স্পিরিচুয়াল হেল্প বা কোনো জিনের হেল্প নেওয়া। ইভেন পারফর্মার্সও ছিল যারা পারফরমেন্সের সময় বলতো যে তারা নানান ধরনের হেল্প নেয়। বাট পারফরমেন্স অ্যাক্টস, যে ম্যাজিকটা পারফরমেন্স অ্যাক্টসের ভিতরে পড়ে, সেইখানে এই জিনিসটা একটু কম। আচ্ছা, এটা মানুষ সন্দেহ করতে পারে, বাট একটা ম্যাজিশিয়ান নিজে এসে বলাটা,
এটা it's more common among psychics, it's more common among other forms of arts যেগুলো একটু ডার্ক, সত্যি কথা বলতে আচ্ছা। ওগুলা এই ম্যাজিকের ভিতরে ওগুলো অ্যাকচুয়ালি পড়ে না, সত্যি কথা বলতে। অ্যান্ড আর যেটা বলা হয় যে আগে থেকে ছোটবেলা থেকে যেটা মানুষ শুনে বড় হয় ওইটাই মনে করে, সামনাসামনি যখন মানুষ দেখে যে অবাক হওয়াটা, এটাই কিন্তু আর্টটা। অবাক করা জিনিসটা যে আপনাকে, হ্যাঁ, অবিশ্বাস্য হ্যাঁ, হবে, হবে, হ্যাঁ। একটা অবিশ্বাস্য জিনিসই তৈরি করা হইতেছে, রাইট? আই এম শিওর লাইক আপনারা যখন স্পোর্টস দেখেন, লাইক ফর এক্সাম্পল লেটস সে আপনারা ফুটবল দেখতেছেন, কোনো একটা প্লেয়ারের কোনো একটা জিনিস দেখে আপনার অবিশ্বাস্য লাগে না? হয় মাঝে মধ্যে রাইট? সো ইন দ্য সেম ওয়ে আপনি একটা আর্টের পিস তৈরি করবেন যেটা মানুষের কাছে দেখতে অবিশ্বাস্য মনে হবে, বাট অনেক প্র্যাকটিস লাগবে। ওই প্লেয়ারটাকে যে জিনিসটা করতে দেখেন সেও কিন্তু অনেক প্র্যাকটিস করার পরে একটা অবিশ্বাস্য লেভেলে গেছে, রাইট? সো আমার কাছে আনবিলিভেবল লেভেল রিচ করাটাই ইজ লাইক লং ইয়ার্স অফ প্র্যাকটিস এবং রেগুলার প্র্যাকটিস অফ লাইক ধরেন এভরিডে। আমি যেরকম আমার প্র্যাকটিসের টাইম অবভিয়াসলি এখন অ্যাজ আই এইজড বড় হওয়ার সাথে সাথে প্র্যাকটিসের টাইমটা কমায় দিছি, বাট একটা রেগুলার প্র্যাকটিস টাইম আমার অলওয়েজ থাকে, আচ্ছা, এভরিডে। সো ওইটার কারণে একটা যখন সুন্দরভাবে বসানো হয় এটা অবিশ্বাস্য লাগাটা স্বাভাবিক, বাট এইটার জন্য যে অন্য কিছুর হেল্প নেওয়া লাগে দ্যাটস অ্যাকচুয়ালি নট ট্রু। ম্যাজিকের তো অনেকগুলো সেক্টর বা সেগমেন্ট হয়তো আছে, যেমন অনেকে ব্ল্যাক ম্যাজিক করে, বা আপনারা এন্টারটেনমেন্টের পারপাসে যে ম্যাজিকটা করছেন, ব্ল্যাক ম্যাজিক আর হচ্ছে আপনাদের যে ম্যাজিক, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি আসলে? ডিফারেন্স হলো ব্ল্যাক ম্যাজিক ইজ বেসিক্যালি মিসইউজ অফ ম্যাজিক। আচ্ছা, মানে ম্যাজিকের মিসইউজ করা হয়, ওইটার জন্য কি কোনো স্পিরিচুয়াল কোনো কিছুর? কিছুই না, এটা জাস্ট মানুষকে মিথ্যা কথা বলা, আর কিছুই না। জাস্ট কিন্তু আমরা তো জানি যে হ্যাঁ, কোরআন শরীফ হচ্ছে উল্টা করে লিখে, বা বিভিন্ন সূরা জিন, বা আমি এই টাইপের কিছু শুনছি যে এগুলা ইউজ করে দেন হচ্ছে কালো জাদু করে একটা মানুষের ক্ষতি করা হয়, জিন ডেকে। এটা ভাই ইটস অ্যাবসলিউটলি একটা ডিফারেন্ট সেক্টর নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, এটা একটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট সেক্টর নিয়ে কথা হচ্ছে, আর এইটা একটা রিলিজিয়াস রিপ্রেজেন্টেটিভ আপনাকে বলতে পারবে। আমরা যেটা এন্টারটেইনমেন্ট সেক্টরে ম্যাজিক যেগুলো করি, আচ্ছা, দিজ আর অল ডান থ্রু লং ইয়ার্স অফ প্র্যাকটিস। ঠিক আছে, এগুলা আমরা অনেক সাইকোলজি অ্যাপ্লাই করা হয়, বেসিক হিউম্যান সাইকোলজি অ্যাপ্লাই করা হয়, অ্যান্ড নানান ধরনের মুভস আমরা তৈরি করি যেগুলো দিয়ে একটা মানুষ অবাক হবে। একটা জিনিস ফর এক্সাম্পল একটা জিনিস এখান থেকে এখানে রাখা, বা এই জিনিসটা হঠাৎ এখানে নেই এখানে চলে আসছে, রাইট? ট্রান্সপোজিশন যেটাকে বলে। সো এরকম জিনিসপত্র তৈরি করা, সত্যি কথা বলতে। আর নেগেটিভ আইডিয়াটা আসলে আমি অনেস্টলি বলতে পারবো না যে এটা সরানো কেন যায় না, বিকজ আমি সত্যি কথা বলতে গত অনেক প্রায় 50-60 বছরের উপরেও যদি আপনি ম্যাজিশিয়ানদেরকে দেখেন, তারা ক্লিয়ারলি বলবে আপনাকে যে সে কোনো স্পিরিচুয়াল হেল্প বা এরকম কিচ্ছু নিতেছে না, সে একটা আর্ট ফর্ম পারফর্ম করতেছে, জাস্ট লাইক সিঙ্গিং, জাস্ট লাইক ড্যান্সিং, জাস্ট লাইক অ্যাক্টিং, অ্যান্ড ম্যাজিক ইজ রিয়েলি অ্যাক্টিং। আচ্ছা, আচ্ছা, আমি অ্যাক্টিং করে আপনাকে দেখাচ্ছি যে আমি অবিশ্বাস্য জিনিসপত্র করতে পারি। দ্যাট ইজ বেসিকলি ইট, প্লেয়িং দ্য পার্ট অফ আ ম্যাজিশিয়ান। আচ্ছা, দ্যাটস হোয়াট ম্যাজিক রিয়েলি ইজ। সো অবভিয়াসলি এখন অ্যাক্টিংটা যদি খুব ভালো করে করতে পারেন, মানুষ অনেক কিছু বিশ্বাস করতেই পারে। না, ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো হচ্ছে আপনার কাল্ট, সিক্রেট সোসাইটিজ, তারপর হচ্ছে আর অনেক কিছু আছে যেগুলো সম্বন্ধে আমরা প্রায় শুনতে পারি। ইভেন এগুলো সম্বন্ধে এখন বেশি শোনা যায় থ্রু সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার্স প্ল্যাটফর্ম। তো এগুলোর সাথে কি আপনাদের কোনো কানেক্টিভিটি আছে কিনা? না, অ্যাবসলিউটলি না। বিকজ আপনি যদি চিন্তা করে দেখেন, কাল্টস হলো তো স্মল রিলিজিয়াস মুভমেন্টস। সো আমাদের আর্টে এখানে দের ইজ নো রিলিজন ইন দ্যার। আচ্ছা, আমরা কোনো রিলিজিয়াসলি কিছু করি না এখানে, আমরা জাস্ট একটা ছবি আঁকার মতো। আপনি একটা সুন্দর একটা ছবি আঁকে মানুষকে দেখালেন যেটা দেখতে অবিশ্বাস্য লাগে, সেরকমই একটা আর্ট ক্রাফট করা যেটা দেখে আপনার দেখে মনে হচ্ছে অবিশ্বাস্য, এরকম একটা জিনিস। সো রিলিজিয়াস কালচারের সাথে অবভিয়াসলি দের ইজ নো কানেকশন। অ্যান্ড রিলিজিয়াস কালচার যে জিনিস হলো দ্যাটস মোর অন দ্য ব্রেইন ওয়াশিং সাইড, মানুষকে ব্রেইন ওয়াশ করে নানান জিনিসপত্র বিশ্বাস করানো ওভার লং পিরিয়ডস অফ লাইক hypnosis therapy, meditation, and then other rituals they have.
It's very confusing. It has nothing to do with magic, to be honest. Our secret society যে জিনিসটা, it's a secret society. How are we supposed to know what goes on there? না, ওখানেরটা অ্যাকচুয়ালি রিচ করে না, বাট ড্রামাটাইজ করে সিক্রেট সোসাইটি নিয়ে অনেক কিছু মানুষ বলে, অ্যান্ড দেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা যেই আর্টটা পারফর্ম করি এইটা দিয়ে ওদের আসলে কোনো উপকার আছে নাকি পসিবল না। বাট মিসডিরেকশন, আমাদের ম্যাজিকের একটা জিনিস যেটাকে বলে মিসডিরেকশন, ওয়ান অফ দ্য প্রিন্সিপালস অফ ম্যাজিক, মানুষের অ্যাটেনশন একদিকে নিয়ে আরেক দিকে আরেকটা কাজ করা। এভরি গভর্নিং বডি অন প্ল্যানেট আর্থ, সেটা আপনার একটা ফ্রেন্ড সার্কেল হতে পারে, আপনার ঘরের মানুষ হতে পারে, এটা একটা স্কুল কলেজ হতে পারে, এভরিওয়ান ইউজেস মিসডিরেকশন। যে কোথাও একটা মানে কোনো জায়গা থেকে মানুষের মন সরাতে হবে আপনার, অন্য কিছু দিয়ে ডিস্ট্র্যাক্ট করা, যতক্ষণে ওই জিনিসটা সলভ হয়ে যায়। সো মিসডিরেকশন ইজ প্রবাবলি ওয়ান থিং যেটা আমি বলতে পারবো সব জায়গায় ব্যবহৃত হয়, ম্যাজিকের একটা প্রিন্সিপাল। এ বাদে আই ডোন্ট সি এমনিতে ম্যাজিকের সাথে সায়েন্স বা সাইকোলজির কোনো কানেক্টিভিটি আছে? এটা কিভাবে জড়িত? বেসিকলি মেন্টালিজম, সাইকোলজিক্যাল ইলিউশনস যখন পারফর্ম করা হয়, এখানে বেসিক সাইকোলজির অনেক হেল্প নেওয়া লাগে। যেরকম আমরা একটা মানুষের মাথায় যদি কোনো একটা ইনফরমেশন প্লেস করতে চাই, বা তার মাথা থেকে ইনফরমেশন আমরা বের করতে চাই, একটা মানুষের পার্সোনালিটির উপরে অনেক কিছু ডিপেন্ড করে। কিছু সময় আছে একটা অ্যাক্ট অনেক সময় অনেক মানুষের উপরে কাজও করে না। অনেক সময় দেখা যায় ম্যাজিশিয়ানরা বলে যে আপনি একটা নাম্বার চিন্তা করেন, রাইট? আমরা এটা নর্মালি টিভিতে দেখে আরও ইম্পসিবল লাগে। আপনি কিন্তু অলওয়েজ যে কোনো কারো কাছ থেকে যে কোনো সময় একটা নাম্বার বের করতে পারবেন না, রাইট? There's a lot of psychology involved, there's a lot of preparation involved, and একটা মানুষকে কন্ডিশন করার একটা পার্ট আছে। ডিজাইনিং ইলুশনস, ওইখানে আর্কিটেকচার প্লেজ আ হিউজ রোল। Basic physics, obviously we take help of like basic stuff from there. Psychology is probably the most dominant thing when it comes to magic. Our stage architecture plays a role. এমনিতে আমরা ছোটবেলা যখন জাদু বা এই রিলেটেড বিভিন্ন কার্টুনস বা হচ্ছে বই পড়তাম, যেমন অনেক মন্ত্র বলে না যে আব্রাকাডাব্রা, তারপর আরো অনেকগুলো এরকম আছে। তো আপনারা কি কোনো মন্ত্র পড়েন নাকি? না, অ্যাকচুয়ালি না। মডার্ন ম্যাজিকে মানুষ কোনো মন্ত্র পড়ে না। মডার্ন ম্যাজিকে পড়ে না, বাট আগে কি পড়তো? বা আগে পড়তো। এটা জাস্ট একটা এন্টারটেইনমেন্ট ভ্যালু অ্যাড করে, জাস্ট একটা মানুষকে বলা যে আমি একটা মন্ত্র পড়ছি, এটা পরে এই জিনিসটা হবে, যে ওইটা পড়ার কারণে এটা হচ্ছে, ওইটা পড়ার কারণে এটা হচ্ছে, বা ওইটা পড়ার কারণে আমার মধ্যে কোনো একটা স্পিরিচুয়াল এনার্জি চলে আসছে, যার কারণে আমি ব্যাক টু দ্য ফার্স্ট কোশ্চেন করতে পারছি। হ্যাঁ, আচ্ছা। বাট ওই স্পিরিচুয়ালিজম থেকে আমাদের পারফরমেন্স আর্ট হ্যাজ বিন সেপারেটেড ফর মেনি ইয়ার্স। অ্যান্ড এই জিনিসটা কি মানে ইটস নট ইভেন অ্যাট্রাকটিভ এনিমোর। আচ্ছা, হ্যাঁ, মানে ইটস নট ইভেন অ্যাট্রাকটিভ। মানে জিনিসটা আমার নিজের কখনো মনে হয় না যে আমি মানুষের সামনে ওরকম একটা মানুষ হিসাবে দাঁড়াবো যার অন্য কোনো দিক থেকে একটা হেল্প আসতেছে, যেটার কারণে সে ইম্পসিবল জিনিসপত্র করতে পারতেছে। একজন জাদুকর হিসাবে আপনি এই অপরচুনিটিটা যে কত পাবেন মানুষের কাছে, মানুষ নিজেই তারা আপনার কাছে আসবে যে ভাইয়া জানি আপনি বলবেন না, জানি থাকতে পারে, আপনি প্লিজ আমাকে এই জিনিসটা নিয়ে হেল্প করেন বা কিছু। অনেক হাইলি রেসপন্সিবল একটা মানুষের, মানে অনেক সোশ্যালি রেসপন্সিবল হতে হয় এইসব জায়গা থেকে নিজেকে ধরে রাখার জন্য। আচ্ছা, যেই মানুষটা ধরেন ম্যাজিক নিয়ে 2 নম্বরই করে, আমার মনে হয় সেও একসময় ভালোই ছিল, বাট যখন দেখছে মানুষ নিজে থেকে নিজেদের একটা জিনিস বিশ্বাস করে নিজের ক্ষতি করতে রাজি, তখন দেখা গেছে পিপল স্টার্ট টেকিং অ্যাডভান্টেজ। অবভিয়াসলি খারাপ মানুষ এক্সিস্ট করে, সো ওইটার একটা হিউজ রোল অবভিয়াসলি আছে। ম্যাজিকের বাইরে আমি যদি আপনার পার্সোনাল লাইফ বা আপনার শুরুটাতে আসি, যে আপনি কিভাবে ম্যাজিকে আসছেন বা আপনার শুরুটা কেমন ছিল? আমার শুরুটা একটা পারফর্মাররা যখন বড় হয়, আর্টটা শুরু করার পর থেকে যে তারা আর্টিস্ট হয়, আই ডোন্ট বিলিভ দ্যাট। এই মাইন্ডসেটটা আগে থেকেই থাকে। অ্যান্ড দেন ইভেনচুয়ালি আপনি আপনার ভয়েসটা খুঁজবেন যে আচ্ছা কোথা থেকে আমি নিজেকে কমিউনিকেট করব, কোন জিনিসটা ব্যবহার করে আমি নিজেকে কমিউনিকেট করব পৃথিবীর সাথে। সো
আমি যখন ম্যাজিক স্টার্ট করি আমার এখনো মনে আছে 3rd বা 4th দিন হবে আমার শুরু করার 3rd বা 4th ও লেভেল এক্সামের পরে, মানে ক্লাস 10 গ্র্যাজুয়েট করার পরে 3 বা 4 নাম্বার রাতে আমার মনে আছে মেটা ক্যাফেতে, ইউটিউবেও না, মেটা ক্যাফেতে একটা ভিডিও দেখে আমি একটা ম্যাজিক পিক আপ করি অ্যান্ড ওইখান থেকে আমি নর্মালি কন্টিনিউ করে গেছি অ্যান্ড যা যা শিখতাম মানুষকে দেখাতাম যে ওইভাবে করে। বাট পাশাপাশি আমার অনেক কিছু শেখার ইচ্ছা ছিল ওই সময়ও। আমার যেরকম ও ছোট থাকতে ফিটনেসে অনেক ইন্টারেস্ট ছিল, মানুষ ইভেন্টস অর্গানাইজ করতো, টুর্নামেন্টস অর্গানাইজ করতো। ওই সময় ডিজেস ওয়ার ভেরি পপুলার। আরও কি জানি ছিল, ডিফারেন্ট ভেরি ইন্টারেস্টিং পার্ট টাইম পজিশনস। এখন যেরকম লাইক ফ্রিল্যান্সিং ইজ ভেরি পপুলার, আগে মানুষ পার্ট টাইম চাকরি করতো। হ্যাঁ, খুব মানে ইন্টারেস্টিং চোখে দেখা হতো ওই সময় এই জিনিসগুলা। সো আমি বেসিকলি আই হ্যাড আ ভ্যাস্ট এরিয়া অফ ইন্টারেস্ট। আচ্ছা, বাট ম্যাজিকের জিনিসটা আমি জানি না ওটা আমার সাথে রিলেট করছে বেশি বা মানুষ অ্যাকসেপ্ট করছে বেশি। আমি 1 বছরের ভিতরে লাইক প্রফেশনাল ওয়ার্ক করার অফার্স পাওয়া শুরু উইদিন 1 ইয়ার শুরু হয়ে গেছে, আমার এখনো মনে আছে। অ্যান্ড অনেক ভয় পাইতাম, মানে 1 বছরে তো আর একটা আর্টিস্ট সিজনড হয় না সত্যি কথা বলতে। বাট দেন এগেন আপনি একটা অপরচুনিটি পাইলে অপরচুনিটিস কখনো না বলতে হয় না, ইউ ওয়ার্ক অ্যারাউন্ড ইট। আসছে দেখি এটা কিভাবে হ্যান্ডেল করা যায়। সো একদম শুরুতে আমি ক্লোজ আপ ম্যাজিক কি, স্টেজ ম্যাজিক কি, পার্লার ম্যাজিক কি, এগুলোর পার্থক্য কিছুই বুঝতাম না। আমার মনে আছে একবার আমি একটা ফ্রেন্ডের বার্থডেতে আমি স্টেজে ক্লোজ আপ কার্ডের কিছু ম্যাজিক ট্যাজিক করতেছি। সো স্টেজে আমি যেই অডিয়েন্সগুলোকে আনতেছি ওরা তো দেখে মানে ওয়াও লাইক কি অবস্থা, বাট অডিয়েন্সের দিকে ঘুরে মানে অডিয়েন্স বুঝতেছেও না কি হইতেছে না হইতেছে। তখন আমি ফার্স্ট টাইম বুঝতে পারছি লাইক দেয়ার ইজ আ ডিফারেন্স, স্টেজ ওয়ার্কস ডিফারেন্ট। আর মানুষের আশপাশে যেটা আমরা টিভিতে দেখি, দ্য ক্লোজ আপ ওয়ার্কস popularized by David Blaine. He was the first person to do it. আচ্ছা, যে রাস্তায় নেমে মানুষের সামনে যে ম্যাজিকটা মানুষের কাছে নিয়ে আসছে বেসিকলি। অ্যান্ড দেন অবভিয়াসলি আরও অনেক পারফর্মার্স হয়েছে। সো ম্যাজিক সাইড দিয়ে ডেভিড ব্লেন ওয়াজ ম্যাজিক, আর শক আর্টস আর এন্ডোরেন্স আর্টসের দিক থেকে ডেভিড ব্লেন ছিল। মেন্টালিজমের সাইড থেকে মাইন্ড ম্যাজিক, সাইকোলজিক্যাল ইলুশন যেটাকে বলে, ড্যারেন ব্রাউন। এই দুইটা মানুষ এই দুইটা সেক্টরকে মানে একদম অন্য লেভেলে নিয়ে গেছে। সো ওই ফ্রেন্ডের বার্থডেটা করলাম, করে খুব তো ডিসঅ্যাপয়েন্টেড আমি। ম্যাজিক ট্যাজিক সবই ভালো ছিল, আই ডিড দ্য পারফরমেন্স প্রপারলি, বাট অডিয়েন্স যে বুঝতে পারলো না এটা নিয়ে আমার একটু ইয়ে ছিল। অ্যান্ড দেন আমি আস্তে আস্তে বিগারও বলবো না, পার্লার সেটিংসের ম্যাজিক পিক আপ করা শুরু করলাম। তখন 200-300 মানুষ থাকলে দেখে বুঝতে পারবে দূর থেকে, এগুলো পিক আপ করা শুরু করলাম। অ্যান্ড ওই খুবই শর্ট টাইমের ভিতরে আমি একটা ইনভিটেশন পাই একটা লাইভ শো করার। এটা এনটিভিতে ছিল, দেবাশিস বিশ্বাস ভাইয়া হোস্ট ছিল। ক্যান ইউ ইমাজিন লাইক মাত্র 1 বছর পর 1 বছরের মধ্যে টিভির একটা লাইভ শো অ্যান্ড বাচ্চাদের শো, অনেক মানুষ দুপুরের টাইমে হয় লাঞ্চের পরে। সো অনেক ভিউয়ার্স, একটা যদি কিছু ভুল হয় লাইভ শেষ। আসলে মানে ওই বয়সে ওইটাই কাজ করতে মাথার মধ্যে, তো মানে লাইটলি নেওয়া যায় না। হ্যাঁ। তারপর কি আর সাহস করে গেলাম রেডি হয়ে, এবং ঠিকভাবে যে একটা ম্যাজিক বুঝাই কিভাবে বলতে হয় ওইটাও তখনও জানি না। খুব কষ্ট করে ইয়েটা করলাম, করার পরে মানে ইট টার্ন আউট সো গুড। আচ্ছা, মানে এটা এত ভালোভাবে জিনিসটা হয়েছিল ওই টাইমে, ওইটা ওরা রেকর্ড করে সারা বছর মানে টাইম টু টাইম এটা প্লে করতো। আমার শো এর পরেও দেখা যায় 2 মাস পরে একজন মানুষ, এই গত সপ্তাহে তো তোমাকে টিভি দেখছে, 2 মাস আগে ছিল বা না গত সপ্তাহে দেখছি। এটা ওরা রেকর্ড করে রাখছে, এটা এরপর রিপ্লে করছে। সো ওই কয়েকটা রিপ্লে পরে আমার কাছে একটা অফার আসলো যে একটা ম্যাজিক স্পেশাল করে। And I was very excited and I was like আচ্ছা ঠিক আছে কি করা যায়। সো আমি নিজে বসে পুরা শোটা ডিজাইন করলাম, যত কিছু রিসার্চ করতে পারছি, যত ধরনের শো দেখতে পারছি, দেখে টেখে পিক আপ করে এটা শ্যুট করতে গেলাম। শুটিংয়ের সময় খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, আমার এখনো মনে আছে। কজ আই এম শিওর আপনার পডকাস্টের কাজ যখন করেন
ইমাজিনেশন আর রিয়ালিটি কিন্তু একটা ডিফারেন্স থাকে, আকাশ পাতাল পার্থক্য থাকে। এই জিনিসটা একসেপ্ট করা কিন্তু একটা আর্টিস্টের জন্য অনেক বড় ব্যাপার, যে শিওর ইউ হ্যাভ আ ক্রিয়েটিভ মাইন্ড, শিওর তুমি একটা জিনিস কম্পোজ করতে পারো, রাইট, বাট ফাইনাল কম্পোজিশনটা রিয়েল লাইফে যেভাবে আসবে ওটা তোমার একসেপ্ট করতে পারতে হবে, অ্যান্ড একসেপ্ট করে ওটার উপরে কাজ করতে করতে অ্যান্ড দেন ইউ ক্রিয়েট আ বেটার ভার্সন, রাইট। আমার তো তখন এত কিছু বোঝার নাই, ক্যাপাবিলিটি নাই, অ্যান্ড তাও আমি করলাম, করে কমপ্লিট করলাম, অ্যান্ড এখন যখন when I look back it was a great মানে achievement in my life, because এখন ম্যাজিক কমিউনিটিতে বলেন, young magicians and everyone, they look at it like the first magic special of Bangladesh, যেটা মানে শুট করার সময় আমি মানে খুব মন খারাপ, বাট মনও তো যাচ্ছে না, ওরকম ছিল। So that was a great thing that happened. And সবচেয়ে স্যাড জিনিসটা কি আপনি জানেন? বলেন শুনি। শুট টুট তো করলাম, এডিটিং তো সব কমপ্লিট হলো, বাট শোটা যে প্লে হবে ওই সময় আসতে না আসতে আমি কানাডায় চলে গেছি শো আসার আগে। হ্যাঁ, সো শোটা যখন প্লে করছে বাংলাদেশে আরটিভিতে, তখন আমি বাংলাদেশে নেই। বাংলাদেশের মানুষ দেখছে, ওরা এটা নিয়ে ডিসকাস করছে, আমি ফার্স্ট টাইম নিজে দেখতে এক্সপেরিয়েন্সটাই করতে পারিনি। যখন শুরু করছেন বাংলাদেশে বা আমাদের সোসাইটি, তো ম্যাজিকটা অতটাও নর্মালাইজড না, এখনও না বলতে গেলে। আর আপনি তো শুরু করছেন আরও বলতে গেলে প্রায় 18-19-20 বছর আগে। হ্যাঁ, ইন্টারেস্ট ছিল পারফরম্যান্স। হ্যাঁ, তো ফ্যামিলি, রিলেটিভস বা ফ্রেন্ডসদের রিয়াকশন কি ছিল, যে কি করতেছো ভাই? ফ্রেন্ডরা তো মানে থাকে না, যেরকম আমার টাইপের পার্সোনালিটির মানুষ যারা অলওয়েজ নতুন নতুন জিনিসপত্র ট্রাই করে, এই আবার কি শুরু করছে নাকি, ইটস অলওয়েজ এভরি নিউ থিং আই ডু, যে সবাই ধরে নেয় যে আবার নতুন পাগলামি শুরু হয়েছে কি নাকি। বাট কিছু কিছু ফ্রেন্ড ছিল, আমার অ্যাকচুয়ালি কয়েকটা ফ্রেন্ড আমাকে অ্যাকচুয়ালি অনেক ইন্সপায়ার করছে। আচ্ছা, মানে ওদের অ্যাকসেপ্টেন্সটা আমাকে মানে জিনিসটাকে সিরিয়াসলি নেওয়ার জন্য অনেক হেল্প করছে, সত্যি কথা বলতে। আবার কিছু কিছু ফ্রেন্ড ছিল মানে ধরে নিছে যে আরেক পাগলামি, কয়দিন চলবে কয়দিন না। আর রিলেটিভসদের ভিতরে ওইভাবে আমার রিভিউজ নেওয়া হয় না, বাট আমার যা মনে করতে পারে যে আচ্ছা কোন একটা ফেস থেকে যাচ্ছে, থাকে না যে ইয়াং বয়সে 17-18 বয়সে বিভিন্ন জিনিসের ইন্টারেস্ট জাগে, আসে, আপ ডাউন করে মানুষ, অনেক কিছু হয়। সো ওইটা ছিল ইসে। আর ঘরের মানুষের কাছ থেকে আমি জিনিসটা অনেক বছর লুকায় রাখছি, অনেক বছর, মানে 1.5-2 বছরের মতো পারছি লুকায় রাখতে। আচ্ছা আচ্ছা, কজ ওই লাইভ শোটার পরে আর লুকানো পসিবল হয় না, দেখা যেত। হ্যাঁ, বাসার মানুষ ফোন দিয়ে বলতে এই ওকে এখানে দেখছি, শোটা ভালো ছিল এই সে। আর শো এর যাওয়ার আগেই শো এর ইনভিটেশনটা দেওয়ার জন্য যখন ফোন দিছে, ফোনটা ধরছিল আমার মা, সো তখন তো এখানে লুকানোর কোনো ওয়েই নেই। হ্যাঁ, yeah, but overall I was very lucky কিছু কিছু দিক থেকে। আমার ফ্রেন্ডরা ওই সময় তো মোস্ট মানুষ ব্যান্ডসে পারফর্ম করতো। হ্যাঁ, আমার দুইটা ফ্রেন্ড ছিল, ওরা দুইটা ডিফারেন্ট ব্যান্ডে পারফর্ম করতো, সো ওরা আমাকে অনেক ইন্সপায়ার করতো, এন্ড ওদের থ্রুতে অনেক কানেকশনস এন্ড লিঙ্কস, এগুলো আমার অনেক হেল্প হয়েছে। এন্ড ওভার টাইম মানে দ্য মার্কেটিং সাইড অফ ইট এন্ড এভরিথিং ওয়াজ ডান থ্রু দ্যাট। আপনার শুরুটা ছিল 2009 সালে। তারপর হচ্ছে আপনি প্রায় 10 বছর একটানা কাজ করছেন। দেন একটা শো মিস দেইনি, একটা শো মিস দেন না, একটা শো মিস দেইনি আমি 10 বছর। হ্যাঁ, এর মধ্যে শো আমি অ্যাভারেজ করতাম, আমার এখনো মনে আছে শেষের দিকে আপ টু 45 শোজ আ ইয়ার। 45? ইয়েস, বিকজ আমার একটা জিনিস কি, আমি যে সময় শুরু করছি ওই সময় মানে সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো আইডিয়া ছিল না। আচ্ছা, সত্যি কথা বলতে। এন্ড ইউটিউবে ম্যাজিক কন্টেন্ট বলতে গেলে নন এক্সিস্টেন্ট, একদমই ওই সময়। অনেস্টলি একটা মানে একটা চ্যানেল কিভাবে রান করে কি করে না করে, জিরো আইডিয়া। 2009-এ যদি আপনি একটা সিজন পারফর্মার হন, আপনার চিন্তা হলো আমি টিভিতে শো করবো, টিভি ইন্টারভিউ শোজে যাব, নিউজ পেপারে ফিচার আর্টিকেলস হবে, ম্যাগাজিনসে হবে, এইটুকুই অনেক। রেডিওতে যাব, ওখানে যে ওভার দ্য রেডিও কোনো একটা জিনিস করব। হ্যাঁ, কজ আমি আমার রেডিওতে কিছু অ্যাক্ট আছে আমি করছি যেগুলো আর লুকড আপ অ্যাজ লাইক few of the most unbelievable acts of magic. আচ্ছা আচ্ছা,
because I was the first one to go and do it. And so এই পর্যন্তই ছিল সত্যি কথা বলতে। And আস্তে আস্তে যখন আমি বড় হচ্ছি 2000 ধরেন 11, 12, 13 এরকম টাইমে তখন দেখা যেত শোতে যখন মানুষ ইনভাইট করতো, it's always they're picking between social media artists and people who only perform live. সো যারা ধরেন শুরুই করছে লাইভ পারফরমেন্স করে অ্যান্ড দেন মানে ফার্স্ট শোটাই ছিল স্টেজে ধরেন 100 মানুষের সামনে, সত্যি কথা বলতে ওদের কিন্তু অনেক দিক থেকে স্কিল লেভেল অনেক হায়ার। আমি কিন্তু প্রথম 2 বছর বাসায় ক্যামেরা অন করে রুমের ভিতরে করিনি। মাই ফার্স্ট শো ওয়াজ ইন ফ্রন্ট অফ আ লট অফ পিপল। সো ওই স্টেজ প্রেজেন্সটা, ওই পার্সোনালিটি ডেভেলপমেন্টটা অবভিয়াসলি ছিল। সো অনেক সময় দেখা যেত কমিউনিটি শোজগুলোতে, ডিফারেন্ট সোসাইটিজের শোগুলোতে একবার আমাকে পিক করলো। ওই সময় বাংলাদেশি ক্যানাডার যে ইজ ডুইং ভেরি গ্রেট অন সোশ্যাল মিডিয়া, I don't want to name him, he's a very famous guy right now. ওকে ডাকতো, it was always a guarantee যে পরের বার আমাকেই ডাকবে, বিকজ দেখা যায় 300-400 মানুষের সামনে স্টেজে মাইক নিয়ে দে আর নট ভেরি কনফিডেন্ট ওইভাবে করে। সো ওই দিক থেকে দ্য প্রাইড ওয়ার্ক ফর মি, অ্যান্ড আমি যত ফ্রিকুয়েন্টলি পারফর্ম করতে পারতাম, ওই যেরকম এই যে সপ্তাহে একটা ভিডিও আপলোড করে না, আমি এরকম চেষ্টা করতাম সপ্তাহে একটা শো করার। সো এরকম করতে করতে প্রত্যেক সপ্তাহে তো অলওয়েজ হয় না, অনেক সময় দেখা যায় সপ্তাহে 2টা থাকে, সানডে মানডে হতে পারে। এরকম করতে করতে শো কাউন্টস অনেক হাই হয়ে গেছে ওভার টাইম। অ্যান্ড আফটার আ ওয়াইল I don't know, I had a lot of fun doing that করে towards the end, like 2018-19 এর দিকে। তারপরে মেবি 5 বছর একটা গ্যাপ ছিল, দেন আবার শুরু করছেন। আপনি আপনার ম্যাজিকের যে ক্যারিয়ার সেটা শুরু করছেন 2009 সালে, তারপরে একটা না অনেকগুলো শো করছেন অনেক দিন, প্রায় 10 বছর। দেন হচ্ছে 5 বা 4 বছর একটা গ্যাপ ছিল, তারপরে আবার নতুন করে এখন শুরু করছেন, বা মোটামুটি অনেকদিন হয়েছে শুরু করছেন। 2009 শুরু করাটা তখনকার সময় এবং এখনকার সময় শুরু করাটা, এখনকার সময় দুইটার মধ্যে ডিফারেন্সটা কীরকম? ডিফারেন্স তো মানে আকাশ পাতাল। আচ্ছা, তখন তো ধরেন মানে আর্টটাই পুরোপুরি বুঝি না সত্যি কথা বলতে। ইন আ লট অফ দ্য টাইমস ইয়াং পারফরমেন্সের ভিতরে আপনি দেখবেন যে কিছু কিছু অ্যাক্টস তারা খুব ভালো পারে, মানে না একটা আর্টিস্টের সিজন হইতে অনেক সময় লাগে, অনেক এক্সপিরিয়েন্স লাগে। ইভেন প্র্যাকটিস টাইম আপনি যদি 1 বছর অনেক বেশি প্র্যাকটিস করেন, বাট এটা যদি আপনি ছড়ায় 5 বছর উপরে স্ট্র্যাটেজিকলি বুঝে শুনে প্র্যাকটিস করেন, এইটার আউটকামটা ইজ ভেরি ডিফারেন্ট। আর ওই সময় আমার মনে আছে, ফর এক্সাম্পল আমার যদি একটা শোয়ের ইনভিটেশন পাইলাম বা একটা শো করতে হবে, এটার মানে তো ধরেন আগের 2-3 দিন পুরা মাটি, মানে আমি টেনশনে নার্ভাস, কি করব না করব, এফেক্ট করতে হবে ধরেন 6টা বা 7টা, আমি 20-25টা এফেক্ট রেডি করে ফেলছি, কোনটা ছেড়ে কোনটা করব, কি করব না করব। আবার শোতে তখন তো বুঝতাম না ক্লোজ আপ ওয়ার্ক কোনটাকে বলে, স্টেজ ওয়ার্ক কোনটাকে বলে, এগুলো বুঝতাম না ফার্স্ট অফ অল। অ্যান্ড অনেক স্ট্রেস যেত সত্যি কথা বলতে ওই সময়। আর এইবার ব্যাক করার পর আমার একটা ফার্স্ট যে শোটা করলাম, ইট ওয়াজ অ্যান একাডেমিক অ্যাওয়ার্ডস সেরেমনি। মানে আমার ফার্স্ট শোতে লাইক দে লিটারালি অর্গানাইজাররা ইভেনচুয়ালি এসে অডিয়েন্সদেরকে স্টেজের সামনে থেকে লাইক সরাতে হয়েছে, বিকজ মানুষ এত ক্রেজি হয়ে গেছে। বিকজ শুরুই করছি অনেক ভিজুয়াল একটা এফেক্ট দিয়ে, মানুষ প্রথমে বুঝে নেয় একাডেমিক অ্যাওয়ার্ডস, তো মানুষ তো বোর্ড হয়ে যাবে, খুব এক্সপেক্ট করছে বোরিং একটা ইভেন্ট হবে, যাবে স্যার টিচারদের লেকচার টেকচার শুনবে, সার্টিফিকেট রিসিভ করবে, চলে আসবে। অ্যান্ড দেন হঠাৎ করে আমার নাম ইন্ট্রোডিউস করলো, গেলাম। অ্যান্ড দেন ফার্স্ট এফেক্টটার পরেই আমি মানে একটা অডিয়েন্সে একটা মেজর শিফট করলাম। অ্যান্ড দেন আস্তে আস্তে দেখি 1-2-3 করতে করতে মানে একটা পয়েন্টে আমার মনে হয় না পিছের মানুষ কিছু দেখতে পাইতেছে বা শুনতে পাইতেছে, এত মানুষ ভিড় হয়ে গেছে, অর্গানাইজাররা সবাই এসে ওদেরকে। সো ফার্স্ট শো তখন শুরু করা আর এখন শুরু করা, এটা মিলান হয়ে যায় না। ওই সময় যদি এই এক্সপিরিয়েন্স হতো, আমি তো নার্ভাস হয়ে যেত, অজ্ঞান হয়ে পড়ে যেত সত্যি কথা। বাট অবভিয়াসলি আই এম ইউজ টু ডিলিং উইথ দি অডিয়েন্স। আর অনেস্টলি স্পিকিং আমার মেইন ফোকাস ওয়াজ অলওয়েজ ডুইং লাইভ শোজ। আচ্ছা, আমি লাইভ পারফর্ম করতে সবসময় অনেক লাইক করতাম।
আরও একটা জিনিস যেটা আমি এনজয় করছি এবার আসার পরে, মানে পুরা ইয়েটাই ডিফারেন্ট, মানে দ্য হোল সিন ইজ ডিফারেন্ট। যেরকম লেটস সে 2017-18 এর দিকে আই উডন্ট বি সিটিং ইন আ পডকাস্ট শো ওভার হিয়ার এন্ড ডুইং আ পডকাস্ট, পুরো একটা স্টোরি বলতেছি ইয়ে করা, দ্যাট রিয়েলি ডিড নট এক্সিস্ট ব্যাক দেন। এখন যেরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মস ক্রিয়েট হয়েছে, সোশ্যাল মিডিয়া প্লেজ আ গ্রেট রোল, ইটস বেসিকলি হ্যাজ বিকাম দি অনলি মিডিয়াম রাইট নাও। মানে ইফ ইউর অ্যান আর্টিস্ট ইউ হ্যাভ টু বি অন সোশ্যাল মিডিয়া। সো এই জিনিসটা, সো একটা নতুন জিনিস শেখার অপরচুনিটি পাওয়াটাও কিন্তু ইটস আ লট অফ ফান। ইউনো আর্টিস্টরা কিন্তু জিনিসপত্র শিখতে অনেক এনজয় করে। সো একটা জিনিস আপনি জানেন না, ওইটার বেসিক্সগুলো শেখা অ্যান্ড দেন নিজেকে ওইটার সাথে মানে আস্তে আস্তে ট্রানজিশন করে ওটার সাথে মিলে আগানো, ইটস আ লট অফ ফান। সো আই এম হ্যাভিং আ লট অফ ফান রাইট নাও, এটা আমি ডেফিনেটলি বলতে পারবো। অ্যান্ড অপরচুনিটি ওয়াইজ যদি চিন্তা করি, অবভিয়াসলি আগে শুধু দ্য অপরচুনিটিজ ওয়ার দ্য শোজ, লাইভ শোজ যেখানে যে আমরা শো করবো। এখন এর পাশাপাশি আমি বাসায় বসতে লাগলে 2-3টা এফেক্ট শুট করে আপলোড করতে পারি এখন। মানুষ আমাকে এখন ইজিলি দেখতে পারে, উইচ ইজ আ লট অফ ফান। মানুষের কাছে পৌঁছানো এখন অনেক ইজি, সো মাচ ইজিয়ার অ্যান্ড দ্য হোল মার্কেট অ্যান্ড এভরিথিং হ্যাজ চেঞ্জ, রিসোর্সেস অ্যাভেলেবল এখন অনেক বেশি। আর্টিস্টও এখন দেখা গেছে 2019-এর দিকে, একদম শেষের দিকে যখন আমি চলে যাচ্ছি, তখন অনেক আর্টিস্টরা ওদের 3rd, 4th ইয়ার অফ পারফরমেন্স চলতেছে, সো দে আর নট অ্যাজ সিজনড তখনও। সো এরপরে আরও 4-5 বছর যাওয়ার পরে এখন ওদের সাথে যখন বসি আড্ডা দেই, মানে খুব এনজয় করি। এভরিওয়ান সো সিজনড, ওদের এত এক্সপিরিয়েন্স, সো সবাই মিলে ইটস আ ভেরি পজিটিভ প্লেস রাইট নাও। সো যদি কম্পেয়ার করতে হয়, দুইটাই পজিটিভ। একটা হলো নিউ কামার অ্যাজ আ স্টার্টিং পার্সন হিসাবে ইট ওয়াজ পজিটিভ, আর এইটা হলো অ্যাজ আ পার্সন যে তার আর্ট, যে তার ট্যালেন্ট ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছিল, বা সেখান থেকে সে ইম্পর্টেন্সটা বুঝলো, এটার ইম্প্যাক্টটা কি তার লাইফে, অ্যান্ড দেন হাউ দ্যাট পার্সন ক্যানট লিভ উইদাউট ইট। অনেস্টলি স্পিকিং, আমি পারফরমেন্স ছাড়া আমি আমার লাইফ কাটাতে পারবো না। আচ্ছা, সম্ভব না। আমাকে সবাই চিনে একটা পারফর্মার হিসাবে। সো ওই অবস্থা, ওই জিনিসটা রিয়েলাইজ করে এখন ফেরত এসে আমার নিজের লাইফটাকে একটা জায়গায় নেওয়ার জন্য যে পারফরমেন্সটা, এটা কিন্তু ইটস ভেরি ডিফারেন্ট। ওই সময় ওয়াজ জাস্ট আ হবি, দিস নাও ইটস মাই লাইফ। সো ওই একটা ডিফারেন্সও আছে। সো ওভারঅল ইটস পজিটিভ, বাট ইন 2 ডিফারেন্ট ওয়েজ। এমনিতে যদি একটা মানে আমাদের জেনারেশনের ছেলে পেলে, একটা ধরেন ছেলের বয়স 20 বছর বা 22 বছর বা 25 বছর, সে হয়তো ইউনিভার্সিটিতে পড়তেছে বা শেষ করবে প্রায়, সে যদি চায় যে আমি আমার ক্যারিয়ার হিসেবে ম্যাজিকটাকে নিব, যে আমি হচ্ছে একজন ম্যাজিশিয়ান হতে চাই, সেটা কি পসিবল? ফুল টাইম ক্যারিয়ার হিসেবে ম্যাজিক কেমন বাংলাদেশ? 100% পসিবল, বাট রাইট অ্যাওয়ে পসিবল নাকি? ধরুন আপনি যে আজকে ডিসিশন নিলেন, এই বছর কি আপনি ফুল টাইম নিতে পারবেন নাকি? বা 2 বছর পরে, 3 বছর 2 বছর পরে পারবেন। 2 বছর পরে ইজিলি পারবেন, বিকজ আ লট অফ দ্য টাইমস এন্টারটেইনমেন্ট, সো আর্টিস্টদের না সবসময় 2টা স্ট্রিম থাকে আচ্ছা নিজেদের কাজের ভিতরে। একটা হলো যে নিজে যেই আর্টটাকে ভালোবাসে সেইটা জাস্ট চর্চা করা নিজের ভিতরে, এবং আর্টিস্টরা ওই কাজগুলো আরও বেশি বুঝে অডিয়েন্সের থেকে। আমরা কিন্তু অডিয়েন্সের সামনে আরও সিম্পলের জিনিসপত্র করি, আরও সিম্পল জিনিসপত্র অডিয়েন্সের কাছে মানে তুলে ধরি নর্মালি। সো 2 বছরে অবভিয়াসলি একটা স্টেজ শো করা, আই থিঙ্ক ইটস ভেরি মাচ পসিবল, বিকজ আ লট অফ দ্য টাইমস হয় কি, এক একটা ধরনের শোতে তো এক এক লেভেলের এক্সপার্টিস লাগে। কয়দিন আগে আমরা নাভিডস কমেডি ক্লাবে একটা শো করলাম, যেখানে লেটস সে 5 অফ দ্য টপ মিউজিশিয়ানস ইন বাংলাদেশ পারফর্ম। 2 বছরে আপনি ওখানে ইনভিটেশন নাও পাইতে পারেন। There's a high chance you wouldn't, because প্রত্যেকটা মানুষের over 10 years experience না থাকলেও অন্য কোনো সেক্টরে, ধরেন ক্রিয়েটিভ মানে ম্যাজিক ইঞ্জিনিয়ারিং সাইডে কাজ করছে, বা রিসার্চে অনেক মানে অনেক মানে কেমনে বুঝাবো, অ্যাজ এ রিসার্চার ম্যাজিক ইঞ্জিনিয়ারিং আ রিসার্চার অফ ম্যাজিক। এটা আসলে কি ম্যাজিক ইঞ্জিনিয়ারিংটা? ম্যাজিক ইঞ্জিনিয়ারিং হলো there's a side to ম্যাজিক যেখানে আমরা শুধু পারফর্ম করি জিনিসপত্র দিয়ে, আরেকটা সাইড হচ্ছে ম্যাজিকটাকে তৈরি করা। আচ্ছা, there's an engineering side, যে আপনার হচ্ছে যেই চিটগুলো আপনারা করেন
যেটাই করেন যে হ্যাঁ মানুষের চোখে একটু ধোকা দেওয়া বা হ্যাঁ যে ওগুলাই হচ্ছে ওনারা বের করে যে আসলে কিভাবে হালকা একটু মানুষের চোখটাকে ইয়া করা যায়, ধোকা দেওয়া যাবে, এই টাইপের কিছু কি না? ওইটা পারফর্মারের কাজ, ওইটা পারফর্মার ইয়ে করে। বা ওনারা কি লুপ হোলগুলো বের করে কিনা, যে এরকম লুপ হোলস বের করা, ডিজাইনিং নিউয়ার এফেক্টস, রাইট? একটা মানুষ তো ধরেন এই যে নর্মালি মানুষ কি মনে হয় যে একটা মানুষকে যে কেটে দুই ভাগ করে, দুই ভাগ করে একদম পেট আলাদা করে ফেলে, রাইট? একটা মানুষের, তো এটা আমরা ওল্ড স্কুল ম্যাজিক হিসাবে এটা সবচেয়ে কমনলি জানি। সো এটা দিয়ে এক্সাম্পল দিই, একটা মানুষের কিন্তু চিন্তা যে একজন তো পারফর্ম করে দেখাইছে আপনাকে, রাইট? কিন্তু আরেকটা মানুষের কিন্তু চিন্তা করা লাগছে, আচ্ছা যদি একটা মানুষকে সোজা করে একটা টেবিলে বসায় দুই ভাগ করে আলাদা করে দেখাতে পারি, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। এখন এই মানুষটা কিন্তু যে একজন খুবই ভালো পারফর্মার হতে হবে সেটা না। দ্যাট পারসন ইজ দি ইঞ্জিনিয়ার, হি ইজ গোনা ইঞ্জিনিয়ার দিস এফেক্ট। সে এই এফেক্টটা পুরো তৈরি করে দিবে একটা পারফর্মারের কাছে। পারফর্মার এই ম্যাজিকটা নিয়ে মানুষকে দেখাবে এবং মানুষকে কনভিন্স করবে। দুইজনের দুইটা কাজ। হ্যাঁ, ইয়েস। সো উই নিড বোথ। আচ্ছা, সো ওইখানে ওরকম দেখা যায়, আমরা ছিলাম ওই নাভিডস কমেডি ক্লাবে। সো দের আর পিপল যারা ধরেন ইঞ্জিনিয়ারিং সাইডে অনেক কাজ করছে, রিসার্চ সাইডে অনেক কাজ করছে, বাট এভরিওয়ান ইজ ভেরি সিজনড, লাইক দে আর ভেরি এক্সপিরিয়েন্স। বাট আপনার ফার্স্ট শো তো ওখানে হবে না। একটা ম্যাজিশিয়ানস লাইক আগে এটা হয়তো আরেক জায়গায়, এখন নাভিডস কমেডি ক্লাবে হয়। আপনার শো হবে প্রবলেম একটা বার্থডে পার্টি। একটা বার্থডে পার্টিতে আপনার কাছে যেহেতু অত হাই এক্সপেকটেশন নাই কারো, বাট ইউ আর গেটিং পেইড ফর দ্যাট। অ্যান্ড বিজনেস সাইডটা শেখা, ইউ নো হাউ টু গেট শোজ, হাউ টু বি আ পার্সোনালিটি, যাকে নানান জায়গায় বসানো যাবে। কারণ আপনি শুধু তো এক ধরনের শো করে আপনি আপনার লাইফ সেট করতে পারবেন না। ইউ হ্যাভ টু ডু কর্পোরেট শোজ। লাইক আমার মেইন স্ট্রিমটাই ওয়াজ কর্পোরেট শোজ। সো ওইখান দিয়ে লাইফ সাস্টেন করা ইজ মাচ ইজিয়ার কম্পেয়ার্ড টু পারফর্মিং ফর বার্থডেজ। বাট আমারও একসময় বার্থডে পার্টিস করা লাগছে, বিকজ ইউ হ্যাভ টু স্টার্ট অফ সাম। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে যখন ফেরত আসি, আমার ফার্স্ট শো ওয়াজ আ বার্থডে পার্টি। মানে বার্থডে পার্টি মানে যে আসলে মানে একটা ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স সেটা বলবো না, বাট আমার এক্সপিরিয়েন্সটা খুবই ডিফিকাল্ট ছিল। কেন? এখন আমার তখন বয়স ছিল মেবি 25 বছর বয়স তখন। অ্যান্ড আমার মেবি বাচ্চাদের সাথে অত একটা এক্সপিরিয়েন্স নাই। সো একটা 5 বছরের বাচ্চা বার্থডে পার্টি। এখন আমার যেহেতু বাচ্চাদের আশপাশে এক্সপিরিয়েন্স একটু কম, মানে একটা 5 বছরের বাচ্চা যে কত ছোট এটা আমার আইডিয়া ছিল। আমার কাছে 5 বছর মানে এরকম সাইজটা মনে হচ্ছিল। 10-12 বছর, 5 ইজ ভেরি লিটল। সে আবার তার স্কুলের সব ফ্রেন্ড সবাইকে নিয়ে আসছে এবং তাদের মাটারা সবাই। আমার মনে হয় তারা অ্যাকচুয়ালি মেবি দে ওয়ার লুকিং ফর আ ক্লাউন, বাট ডিফারেন্সটা বুঝে নাই। সো এই বাচ্চাগুলো ধরেন প্রায় 18 থেকে 22টা বাচ্চা ওই কিডস জোনে আমার কাছে আধা ঘন্টা দিয়ে তারা চলে গেছে ডিনার করতে। আচ্ছা, ও মাই গড! আমি এমনিতেই বাচ্চাদের সাথে আমার কোনো এক্সপিরিয়েন্স আমি সামলাইতে পারি না। আমার গায়ে ধরেন এই স্টাফ টয় মারতেছে। এখনো মনে আছে আমি ওখানে বসে একটা পয়েন্টে ম্যাজিকের ইয়েটা মাথায় আছে লাইভ এখানে আসলো। বাট আই হ্যাড আ লট অফ ফান। সো আধা ঘন্টার শো ছিল, 20 মিনিট ওদেরকে কোনোভাবে এর সাথে মারামারি করতেছে। এইখানে ছেলে বাচ্চারা আলাদা বসা, মেয়ে বাচ্চারা আলাদা বসা। একজন কাইন্ডলি দিছে অবভিয়াসলি। একটা ছেলে যে মেয়েদের সাথে কথা বলতেছে, বাকিরা এটা নিয়ে হাসাহাসি করতেছে, কমপ্লেন করছে ও কেন মেয়েদের সাথে কথা বলে। আরে কি যে অবস্থা! এরপর একটা মা আসছে, আইসে বলে এই মেয়েরা কত ভালো বসে আছে, ছেলেরা এরকম দুষ্টামি করতেছে। আমি তারপর যে কোনো মতে শোটা করতেছি, 20 মিনিট গেল, যাওয়ার পরে ইয়ে আইসে, মানে ওরা বুঝতে পারছে মানে ওইটা হলো ক্লাউন। আপনি একটা ক্লাউনের কাছে বাচ্চাদেরকে দিয়ে যাবেন, ওরা ক্লাউনের সাথে মারামারি করবে, জিনিসপত্র ফিক্কাফিক্কি করবে, যা ইচ্ছা করবে। তবে আপনি যদি ওইটা দেখাইতে পারতেন ভালো হতো, যে মাঝখান দিয়ে আলাদা করে একটা বাচ্চারা, একটা বাচ্চা আমার মন থেকে
ডিটেলসে না যাই, একটা বাচ্চা ছিল, না সরি এটা বলা উচিত না। বাট যাই হোক, না, একটা দেখানো গেলে সবগুলা ও মা আবার আমাকেই না আলাদা করে দেয়। So anyway, so you start from there and every week try to get a show, মানে every week show, অনেক সময় দেখা যায় every week না হলে কোনো শোতে এক দুইটা শো পার উইকেন্ডে আসা, it's very much possible, and through that process it's very easy, honestly it's very easy. আমি মানে খারাপ সেন্সে বলতে চাই না, বাট লাইক ইন আ লট অফ দ্য টাইমস আমি মানুষকে নিজেদের স্যালারিজ নিয়ে কমপ্লেন করতে শুনি গ্র্যাজুয়েশনের পরে। ওইভাবে যদি কম্প্যারিজন করে দেখেন, ইটস ভেরি মাচ পসিবল টু ডু দিস ফুল টাইম। আপনার প্রায় 18-19-20 বছরের ম্যাজিকের ক্যারিয়ার, এর মধ্যে সবচেয়ে ফানি এক্সপিরিয়েন্স কোনটা ছিল? এটা শো হতে পারে বা অন্য কোনো পারফরমেন্সে। ফানি এক্সপিরিয়েন্স, ফানি বলার থেকে ভয়ঙ্কর বলাটা আসলে ইটস মোর রিলেটেবল উড বি ভয়ঙ্কর। আচ্ছা, বিকজ দেখা যায় কি অনেক সময় বছরে যখন ব্যাক টু ব্যাক অনেক শোজ থাকে, শো এর ফরম্যাটগুলো আপনার কাছে যখন পিচ করে ওগুলো ক্লিয়ারলি বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যায়। দিস ইজ ধরেন 2017-18 এর দিকে সুজুকির একটা শো, সুজুকির সিস্টার কনসার্ন রেসের একটা শো। বেসিক্যালি সুজুকি অফিসে আমরা ইয়েগুলো মিটিংগুলো করতাম, অ্যান্ড এইটা হলো অল ওভার ঢাকা একটা ট্যুর হবে। সো বাইকার গ্যাংদের কাছে যে আমরা ম্যাজিক দেখাই, আর বুঝতে মানে বলতে অলরেডি বুঝে যায় বাংলাদেশের ঢাকার নানান জায়গায় যে বাইকার গ্যাংদেরকে ম্যাজিক দেখায়, বাইক নতুন ব্র্যান্ড আর নতুন মডেলগুলো প্রমোট করতে হবে। সো যাই হোক, শোগুলো আমরা ডিজাইন করলাম, অনেক রাত জেগে টেগে বসে 2 দিন এভাবে করে গেল, অ্যান্ড দেন শোগুলো করা শুরু করলাম। সো ফার্স্ট শোটা মোটামুটি গেল ভালো, ডান সাকসেসফুল। সেকেন্ড শোতে আমরা গেলাম রবীন্দ্র সরোবরে। সো রবীন্দ্র সরোবরে ওখানে যে বাইক পার্কিং করার যে এরিয়া, সেইখানে তারা শোটা করবে যাতে বাইকাররা খুব এনজয় করে, কারণ ওখানে তারা বসে বাইক টাইক পার্ক করে নিশ্চয়ই। এখন আমরা যখন অনুষ্ঠানটা করতেছি তখনই না আমরা একটু ফিল করতেছি কমোশন টাইপের, মানে পিছনে অনেক মানুষের অনেক মানে একটু উত্তেজিত হয়ে যেতেছে, অনেক ধরনের কথা হইতেছে এই সেই। সো শো করার সময় আমরা 2টা পারফর্মার করতেছি। আমি আর ওই সময় আমার একটা ওই শোয়ের জন্য আমি একজন আমার সাথে একটা পার্টনারশিপ ছিল একটা পারফর্মারে। হঠাৎ করে আমি পিছে ঘুরে দেখি কি মানে কথা টথার ভিতরে একটু মারামারি না, বাট গায়ে হাত যাচ্ছে। সো আমাদের ওইখানে এজেন্সির যে ছিল, আমি তাকে ঘুরে জিজ্ঞেস করলাম কি যে আচ্ছা ভাই তাহলে আমরা পারফরমেন্স থামাই না না ভাই আপনি কন্টিনিউ করেন, কোনো সমস্যা নাই, আমরা এদিক দেখতেছি। বাট আপনি যে দেখবেন ধরেন আমার মেবি 3.5 ফিট পিছনেও না মানুষ দেখি চিল্লা পাল্লা রাগারাগি করতেছে। একটা পয়েন্টে মানে অডিয়েন্সের চলে গেছে ওইদিকে, বিকজ এইখানে যে বাইকগুলা পার্ক করা, এইখানে যে আমরা শোটা করতেছি নানান ধরনের মানুষ আসবে। আমরা যে সবাই যে অ্যাটেনশন দিতেছে মানে পারফর্মারের উপরে, যে কোনো কেউ তো বাইকের পার্টসটা চুরি করে নিয়ে যেতে পারে। সো এইটা যারা অর্গানাইজ করছে তাদের মাথায় খেলে নেয়। তারপর পিছনে হঠাৎ করে মারামারিটাই শুরু হয়ে গেছে। আমি আর তাদের কথা কিছু শুনি নাই, আমি বন্ধ করে আমি আর হাইটের সামনে চলে গেছি। পিছন দিয়ে দেখি ওদের যে মেবি লিডার আর সামথিং, তার এলাকায় অনেক কানেকশন, এই সে তো আসে চিল্লা পাল্লা আপনারা এখানে আসেন, কার অনুমতি নিছেন, এই সেই উঠাই দিব কি জানি বলতেছে। লাকিলি বাইকাররা সবাই ওয়ার অন আওয়ার সাইড, দে ওয়ার লাইক কিন্তু আমরা তো পারফরমেন্সটা দেখতে চাই। তারপর কি করব, আমরা যে ওই পিক আপ ট্রাকে করে গেছি, এই মারামারি থামানোর পরে সবাই পিক আপ ট্রাকে উঠলাম। পিক আপ ট্রাকে ওঠার পর ওইখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে যে বড় রাস্তা, যে ওইখানে ইউটার্ন নিয়ে এই পর্যন্ত আসলো। এবং পুরাটা টাইম আমরা যে রবীন্দ্র সরোবর থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছি, মানে কয়েকশো বাইকাররা আমাদেরকে ফলো করছে ওখানে, কারণ ওখানে বাইকার কালচার অনেক স্ট্রং। ওরা ফলো করে এসে মানিক মিয়া অ্যাভিনিউর রাস্তার মাঝখানে উই ডিড আ ফুল ম্যাজিক শো, লাইক ওভার অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ, বিকজ 2টা পারফরমেন্স ছিল, 45 মিনিটস অ্যান্ড দে অল এনজয়েড। সো এটা একটা ফানি, ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স ওভারঅল। ভাগ্য ভালো গণধোলাই খেয়ে। What's the story behind Ben Galil? Ben Galil is basically
আমি নিজে আবার রিইনভেন্ট করতেছি সত্যি কথা বলতে 2009-এ আমি যখন পারফর্ম করি আপনি যদি চিন্তা করে দেখেন ওই সময় একটা ছেলে যে পারফর্ম করে তার ইচ্ছা কি হবে কই যাওয়ার টিভি শো রেডিও ইন্টারভিউ সাম ফিচার আর্টিকেলস ইন নিউজ পেপারস ম্যাগাজিন এটাই কিন্তু অনেক বড় ব্যাপার ওই সময় অ্যান্ড এদেরকে আরো লেজিটিমেটলি দেখা হইতো সত্যি কথা বলতে বাট ওভার 10 years of performance আমার নিজেরও একটা রিইনভেনশনের একটা ন্যাগ আসতে ছিল অ্যান্ড দেন আই ওয়াজ লাইক কি আর করা আমার তো একটা গ্যাপ গেলই let's just redo everything, let's just recreate something new and you know I want to be more flexible with my art আমার আর্ট নিয়ে আরো ফ্লেক্সিবল হতে চাই লাইট হার্টেড হতে চাই and আরো বেশি I want to have more fun with it so Bengali will be about having a lot of fun as well আর আপনি আপনার ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত কোন আর্টিস্ট বা কোন ম্যাজিশিয়ান দ্বারা বেশি ইন্সপায়ার্ড? আমি একদম প্রথমত ম্যাজিক আর্টও না ম্যাজিক শব্দটা দিয়ে আই ওয়াজ ইন্সপায়ার্ড লাইক মেজরিটি আমাদের জেনারেশনের আর্টিস্ট যদি দেখেন ডেভিড ব্লেন উড বি দ্য ওয়ান হু ইন্সপায়ার্ড দ্য হোল জেনারেশন ফর 20 বছর 98-এ মনে হয় ছিল ওর ফার্স্ট স্পেশালটা সো ইটস আ লং টাইম রাইট বাট আমার জন্য it was the word magic এবং ম্যাজিক নিয়ে গবেষণা রিসার্চ এগুলো করতে করতে দেন ডেভিড ব্লেন I got to know about him a very inspiring character আমার যেরকম সাইকোলজিক্যাল ইলুশনস এর প্রতি আমার একটা টান আছে সো ড্যারেন ব্রাউন would be another one এই দুইটা মানুষ really inspires me and শেষে বলতে চাই যারা হচ্ছে ম্যাজিক বা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে নতুন ক্যারিয়ার বা আপনার লাইফের প্যাথওয়ে যেটাই বলেন যারা গ্রহণ করতে চায় তাদের প্রতি আপনার কি অ্যাডভাইস থাকবে? তাদের প্রতি অ্যাডভাইস একটাই হলো ফার্স্ট নিজেকে মানে নিজের উপরে রিফ্লেক্ট করা যে আমি কি আসলে একজন আর্টিস্ট অর আমি একটা আর্টকে কি আমার নিজের সাথে মানে কিভাবে মানে আমি একটা আর্টের সাথে আমি নিজেকে কম্বাইন করতে পারবো নাকি এটা হলো মেইন জিনিস অনেক সময় দেখা যায় কি একটা মানুষকে স্টেজে দেখে খুব ইন্সপায়ারিং লাগে একটা ইন্সপিরেশনের রাশ থাকে এন্ড দেন তখন মনে হয় আমি একটা কিছু করবো না ফাইন্ড সামথিং দ্যাট ইউ ক্যান ডু ফর আ লং পিরিয়ড অফ টাইম প্যাশন থেকে আসতে হবে এবং লম্বা সময় যাতে তোমার লাইফের পার্ট থাকে যেরকম আমি এখন অনেক এফেক্ট করি যেগুলো ছোটবেলায় করতাম আমি বাট এখন দেখলে মানুষের কাছে মনে হয় যে একটা অন্য জিনিস বাট ইটস অ্যাকচুয়ালি নট ওই এফেক্টটাই ওটার উপরে কাজ করতে করতে ইট বিকেম সামথিং ডিফারেন্ট সো ওরকম একটা জিনিস পিক করো যেটা তুমি লম্বা সময় ধরে প্র্যাকটিস করতে পারবা এটা চর্চা করতে পারবা অ্যান্ড জিনিসটা তোমার নিজের করে নিতে পারবা রিসার্চ অন দ্য গ্রেটস ইন হিস্ট্রি গ্রেটস ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও এভরিডে একটা প্র্যাকটিসের টাইম বের করতে হবে অ্যান্ড নিজের যে উপকারটা হবে আর্টটা থেকে এটা পাশাপাশি আর্টেও একটা জিনিস কন্ট্রিবিউট করার চেষ্টা থাকতে হবে এই কটা জিনিস মেইনটেইন করলে থ্যাংক ইউ সো মাচ কালিব ভাই আমরা আমাদের শোয়ের একদম শেষের দিকে চলে আসছি ইট ওয়াজ আ রিয়েলি নাইস এক্সপেরিয়েন্স টকিং টু ইউ এন্ড অনেক কিছু জানলাম আই হ্যাড আ গ্রেট এক্সপেরিয়েন্স অ্যাজ ওয়েল ইউ গাইস হ্যাভ আ গ্রেট পডকাস্ট সত্যি কথা আমাদের পডকাস্ট বা আমাদের অডিয়েন্সের ব্যাপারে যদি কিছু বলতে চান ইউ ক্যান I think audience wise আপনাদেরকে যারা স্পেশালি এনকারেজ করছে এই পডকাস্টটা স্টার্ট করার জন্য obviously thanks to those people and আপনারা যে এত মানে it's a very educational podcast আমি শুরুর দুইটা তিনটা এপিসোড দেখছি and I got very interested and I was like this is a kind of platform I want to be on so and I'm glad we are on the same page thank you so much for having me